অবভিয়াসলি তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং দুর্ধর্ষ একটা টিম। ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দিয়ে যেভাবে করে আর্টেটা ফাইনাল পর্যন্ত নিয়ে আসলো, কারণ আর্সেনাল এর আগে মাত্র ধরেন যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একবারই উঠেছে। স্টার প্লেতে আপনার সাথে আমি হাসান মাহাদি, আর আমাদের সাথে ফুটবল অ্যানালিস্ট আহমেদ শায়েক। শায়েক, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। স্টার প্লেতে তো রেগুলার আপনার আসা হয়। বলা যায়, হ্যাঁ, মাঝে বেশ কয়েকবার এসেছি বাংলাদেশের ফুটবল নিয়ে, ইউরোপিয়ান ফুটবল নিয়ে, এই আর কি। আজকে আমরা বলছিলাম আমাদের প্রতিবেদনে আমরা দেখাচ্ছিলাম যে একটা বিগ নাইট, যারা ফুটবল পিয়াসু, যারা ফুটবল ভালোবাসেন তাদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, আর্সেনাল ভার্সেস পিএসজি। আপনার কাছে কি মনে হয় যে সবচেয়ে ডিজার্ভিং দুটো টিম এবার ফাইনাল খেলছে বুদাপেস্টে? একটা টিম হচ্ছে যে অবভিয়াসলি তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং দুর্ধর্ষ একটা টিম। তো সেই হিসেবে তারা যেভাবে করে বায়ার্ন মিউনিখকে হারায় আসলো, বায়ার্ন মিউনিখটা ছিল তাদের একবারে একটা ফায়ার টেস্ট। ওই রকম একটা ম্যাচ যখন তারা আর কি বের হয়ে আসলো, তো বলা যায় সেই হিসেবে ডিজার্ভিং টিম। আর আরেকটা টিম যদি বলতে হয় তাহলে হয়তো অনেকের কাছে মনে হবে যে একটু বোরিং খেলা, একটু ডিফেন্সিভ খেলা, কিন্তু ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস দিয়ে যেভাবে করে আর্টেটা ফাইনাল পর্যন্ত নিয়ে আসলো, কারণ আর্সেনাল এর আগে মাত্র ধরেন যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে একবারই উঠেছিল। আপনি রিপোর্টে বলছিলেন যে 20 বছর আগে। তো এরপরে এত বছর পর আর্সেন ওয়েঙ্গারও এতবার চেষ্টা করে পারলো না, সেখানে আর্টেটা যখন নিয়ে আসছে এবং যেভাবে ট্যাকটিক্যালি নিয়ে আসছে, আমি বলবো যে এই স্কোয়াড নিয়েও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসা এর একটা বিশাল অ্যাচিভমেন্ট। নট অনলি দ্য চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আসা, 20 বছর পরে তো তারা আসলে ইপিএল এর ট্রফিও জিতেছে এবার। হ্যাঁ, জি, এবার আসলে তো পুরো কনসিস্টেন্সিটাই ছিল। এবং ধরেন যে এর আগে যেসব আর্সেনালের লিগে যখন দেখা গিয়েছিল যে একটা পর্যায়ে মেন্টালি তারা ব্রেকডাউন করতো এবং সেখানে সিটি অথবা লিভারপুল জিতে যেত, কিন্তু এইবার আসলে ম্যানচেস্টার সিটির সাথে ম্যাচটা হারার পরও আর্সেনাল যেভাবে করে তারা ধরে রাখলো যে পুরা ফর্মটা, এটাই আসলে প্রমাণ করে যে এবার তাদের ক্যারেক্টারিস্টিক্সটা ডিফারেন্ট, তাদের ট্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা ডিফারেন্ট এবং স্কোয়াডটাও একটু বেশ ডিফারেন্ট আর কি। মিকেল আর্তেতা এই দলটাকে কোন জায়গায় বদলে দিলেন? আর্সেনাল এবার ইপিএল চ্যাম্পিয়ন হবে, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলবে। আর্সেনাল ফ্যানরা আজকে বাংলাদেশে হিউজ ফ্যান বেস। তো তারা একটা বড় পর্দায় খেলা দেখার জন্য তারা প্রায় 250-200 মানুষ ঈদের ছুটির মধ্যেও তারা জমায়েত হয়েছে। আর্তেতার স্পেশালিটি আসলে কি এই দলটাকে বদলে দেওয়ার জন্য? এই দলে খুব বড় নাম কেউই ছিলেন না। জি, আসলে আর্টেটার এখানে ব্যাপারটা যেটা, যে আর্টেটা কিন্তু এই পুরো প্রসেসটা গত 4 বছর ধরে সে করে আসছে এবং এই 4 বছর ধরে কিন্তু প্রতিবারই সে ফেল করছিল এবং ফ্যানরা একটু অস্থির হয়ে যাচ্ছিল। কিন্তু আপনি যদি 4 বছর আগে দেখেন, যেসব প্লেয়ারকে সে ছোটবেলা থেকে পিক করে নিয়েছে, যেরকম ধরেন মার্টিনেলি, যেরকম হচ্ছে ওডেগার্ড, যে কিনা রিয়াল মাদ্রিদ রিজেক্ট ছিল, যাকে কিনা সবাই মনে করছিল যে খতম হয়ে গিয়েছে, কিন্তু যেভাবে করে সেই প্লেয়ারগুলোকে রিভাইভ করলো এবং যেভাবে করে তারা ডিফেন্স বলেন বা স্ট্রাইকিংয়ে বলেন, যেভাবে করে বুকায়ো সাকা এরকম প্লেয়ারগুলোকে যে বিল্ড আপ করে নিয়ে আসলো, এইটাতে যেই জিনিসটা হয়েছে যে পুরো আর্সেনাল একটা টিম বন্ডিং হয়েছে আর টিমের মধ্যে একটা স্পিরিট চলে এসছে। সো আমি যেটা বলবো যে স্পিরিটের ঠেলাতেই আর কি আসলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন তো হলেও, এবং এই স্পিরিটের জন্যই আর কি তারা আজকের দিনেও আর কি তারা একটা স্পেশাল একটা অ্যাপিয়ারেন্স তারা দিবে বলে আমার বিশ্বাস। রাইট। যে কথাটা আমরা বলছিলাম যে পিএসজি আগেই চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল, সো লুই এনরিকের সেই লাক্সারিটা ছিল যে প্রচুর রোটেশন করে ওয়ার্ক রেট কমিয়ে ফুটবলারদেরকে অনেকটা তাজা রেখেছে বা ফ্রেশ লেগ আমরা দেখব। বাট সেই ক্ষেত্রে আর্তেতার জন্য কাজটা কঠিন, কারণ একদম শেষ মুহূর্ত পর্যন্ত ম্যান সিটির সাথে তাদের সে ফাইটটা চলছিল। প্লেয়াররা খুব হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলেছে, এই ছুটে যায়, এই ছোটা ধরার ব্যাপার ছিল। তো এইখানে কি আর্সেনাল কিছুটা পিছিয়ে থাকবে বুদাপেস্টে? এটা আসলে সম্পূর্ণ ডিপেন্ড করবে যে আর্সেনালের এখন আসলে যে জিনিসটা হয়েছে যে ওদের রাইট ব্যাকে যে বেন হোয়াইট, সে এখন ইনজুর্ড হয়ে গেছে। সে কিনা চ্যাম্পিয়ন্স লিগে আর কি রেগুলার একটা স্টার্টার ছিল। তো এখন তাদেরকে নিয়ে আসতে হবে জাস্টিন টিম্বারকে আর কি ফাইনাল খেলার জন্য। তো এখন সে আসলে কতটুকু তাড়াতাড়ি করে কম্বিনেশনের সাথে যোগ দিয়ে দেয়, সেটাই আসলে দেখার ব্যাপার। টিম্বারেরও কিন্তু একটু ইনজুরি কনসার্ন আছে। হ্যাঁ, সে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ আর কি খেলেনি, একেবারে সরাসরি 2 মাস পরে এসে খেলবে। তো যার কারণে এই একটা জায়গায় আমি বলবো যে আর্সেনাল কনসার্ন আছে। আর আর্সেনালের যেই জিনিসটা আমি বলবো যে লুইস এনরিকের, হ্যাঁ, হয়তো সে হচ্ছে যে তার টিমটা খুব ভালো, কিন্তু সে কিন্তু কম্পিটিটিভ ম্যাচ এত বেশি খেলার সুযোগটা পায় না। সেখানে আর্সেনাল কিন্তু আবার কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পায়, যার কারণে তাদের লেভেলটা কিন্তু অটোমেটিক্যালি একটু অলওয়েজ হাই হয়ে থাকবে। সো ফাইনালে যখন এত বড় কম্পিটিটিভ একটা খেলা আসবে, তাদের জন্য সেই ব্যাপারটাকে একটু ধরাটা সহজ হবে বলে আমার মনে হচ্ছে। রাইট। আলোচনাটা এখন এভাবে হচ্ছে যে এই মুহূর্তে ইউরোপের সেরা ডিফেন্সের সাথে সেরা অ্যাটাকের লড়াই। আপনি এটা মানেন যে সেরা ডিফেন্স এবং সেরা অ্যাটাক? আমি যদি দেখি যে টিম্বার, সালাইবা, গ্যাব্রিয়াল এবং ক্যালাফিওরি, হ্যাঁ,
ইনাকাপিয়া আর কি, হ্যাঁ, বেসিক্যালি ইনাকাপিয়ার সাথে হ্যাঁ, ইকুয়েডরের হ্যাঁ। লেফট ব্যাক। জি। সো সবকিছু মিলিয়ে এই যে আপনার ব্যাকলাইন, 4-ম্যান ব্যাকলাইন, যেটা মিকেল আর্টেটা আসলে খেলেন 4-2-3-1, এই ফরমেশনটাই মেবি আজকেও তিনি দলকে মাঠে নামাবেন। ভয়ঙ্কর একটা আফফ্রন্ট, উসমান দেমবেলে, কভারাশকেলিয়া আর দেজিরি দুয়ে, কি মনে হয়? আসলে এই জিনিসটা এটাই আছে আজকের পুরা ম্যাচের দেখার মতন একটা জিনিস হবে। তার কারণ হচ্ছে যে আপনি যেটা বললেন যে ডিফেন্স লাইনটা খুবই স্ট্রং। এখন মানে পিএসজির ব্যাপারটা হচ্ছে যে পিএসজি যখন এই তিনজন অ্যাটাকের প্লেয়ার একসাথে প্রেস করে, তারা একই সাথে প্রেস করে একই সাথে নামে, এবং তিনজনেরই পেস এর যে মানে গতির যে সাইমultaneously যে প্রেস করার যে জায়গাটা একসাথে প্রেস করে এবং একসাথে নামে। তো যার কারণে সমস্যা যেটা হয় যে অন্যান্য টিমের ডিফেন্সরা এখান থেকে বলটাকে বের করতে পারে না, মানে পাসিং করতে পারে না। অ্যান্ড ওই দিক দিয়ে আবার আর্সেনালে যদি আপনি ডিফেন্স লাইন দেখেন, এখানে বল পাসিং কোনো ডিফেন্ডার নাই, সবই হচ্ছে যে পজিশনাল ডিফেন্ডার ভালো হয়। তো এখন ওরা কিভাবে করে বলটা ডিফেন্স থেকে মিডফিল্ড পর্যন্ত পৌঁছাতে পারবে, এটাই একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং আপনি যদি দেখেন যে বায়ার্ন মিউনিখের সাথে পিএসজির খেলাটা, যখনই কিনা ডিফেন্স থেকে বলটা মিডফিল্ড পর্যন্ত এসে, তখনই কিন্তু পিএসজি আবার গোল খেয়ে গেছে। 5-4 স্কোর লাইন তো আপনার মনেই আছে। তো ওইখানে যে ব্যাপার যে আর্সেনাল কিভাবে করে মিডফিল্ড পর্যন্ত বলটা দিতে পারে, এটাই হচ্ছে আজকে মেইন খেলার যে আসল জায়গাটা। এই যুদ্ধটাই হচ্ছে আসল যুদ্ধ, কারণ একবার যদি পার করে আসতে পারে, এরপরে কিন্তু আবার আর্সেনালের জন্য সহজ হয়ে যাবে। রাইস, লুইস এবং স্কেলি, এই হচ্ছে তিনজনের মিডফিল্ড আসলে। সো আবার মানে আমি যদি অন দ্য আদার হ্যান্ড চিন্তা করি যে যেহেতু লুই এনরিকে এই ম্যাচে 4-3-3 খেলবেন, আমি যদি ভুল না করে থাকি, তাহলে জোয়াও নেভেস, ভিতিনিয়া আর হচ্ছে আপনার ফ্যাবিয়ান রুইজ, মাঝ মাঠে কোন কম্বিনেশনটাকে আপনি এই মুহূর্তে এগিয়ে রাখবেন? আমি আসলে এখানে একটু আগিয়ে রাখবো আর্সেনালের মিডফিল্ডটাকে। তার কারণ হচ্ছে ডেকল্যান রাইসের যেই পরিমাণ বল কন্ট্রোল এবং যেভাবে করে তার পাসিং রেঞ্জ, এইটা আসলে হচ্ছে আর্সেনালের এবার মানে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার মেইন কারণটা আমি বলবো যে ডেকল্যান রাইস, তার খেলার কারণে আসলে আর্সেনালের এত চেঞ্জ। আর এরপরে আজকে আমি যেটা বিশ্বাস করছি যে এখানে আসলে হচ্ছে ওডেগার্ড আর কি আজকে ম্যাচে খেলবে, এবং ওডেগার্ডের মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে, যে ডিফেন্স লাইনটা ভেঙে বলগুলো দেয়, আমার মতে এই জায়গাটায় আসলে হচ্ছে একটা বিশাল বড় একটা কাজ হবে। তার কারণ হচ্ছে যে আপনি ওডেগার্ডের যে থিঙ্কিং বা ভিশন ক্যাপাবিলিটি, সেই অনুযায়ী পিএসজির ভিটিনহা কিন্তু আবার ড্রিবলিং আছে, কিন্তু তার কিন্তু ওই ডিফেন্সিভ যে ডিফেন্সটা ভেঙে যে একটা ডিফেন্স ছাড়া পাস দিবে, ওই জিনিসটা ভিটিনহা, জোয়াও নেভাসের মধ্যে একটু রিলেটিভলি কম আমি বলবো, বা ফ্যাবিয়ান রুবিজের মতো। তারা মিডফিল্ডটাকে ধরে রাখতে পারে, কিন্তু বলটাকে কিন্তু ছাড়ার থেকে বেশি কাউন্টারের যে প্রেসিং থেকে বলটা নিয়ে গোলটা বেশি পিএসজি দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখন আসলে যে ওই ডিফেন্স আর স্ট্রাইকিংয়ের যে ওই মানে লড়াইটা হবে, এর মধ্যে থেকে যদি আর কি সুন্দর করে হয়ে যায় আর কি, তাহলে আমি বলবো যে তার মানে হচ্ছে মিডফিল্ডের মানে পেস নিয়ন্ত্রণের ক্ষেত্রে আর্সেনাল মিডফিল্ডারদেরকে আপনি রাইস, ওডেগার্ড কিংবা আপনার স্কেলিকে আপনি এগিয়ে রাখবেন। জি, আমি অবশ্যই দেখে এগিয়ে রাখবো। এখন আপফ্রন্টের ব্যাপারটা আসছে আসলে এখানে, যদি যেহেতু আপনার 4-2-3-1, সো এই মানে আর্সেনালের আপফ্রন্টে আমরা একদম যদি আমরা চিন্তা করি, তাহলে আপনার সাকাকে একদম আলাদাভাবেই আপনাকে চিন্তা করতে হবে। বুকায়োকো সাকা, সবাই আলোচনায় সবসময় বুকায়োকো সাকার সাথে নুনো মেন্ডেজের লড়াইয়ের কথা সবাই বলছে যে নুনো মেন্ডেজ বুকায়োকো সাকা যদি, কারণ হচ্ছে যে আপনার এখন আর্সেনালের যে জিনিসটা, যে এটা ডিপেন্ড করবে যে মানে ওডেগার্ডের সাথে আসলে কাকে খেলাবে না। ওডেগার্ডের সাথে নর্মালি যখন ওডেগার্ড খেলে, তখন সবসময় দেখা যায় যে মার্টিনেলিকে বেশি খেলানোর চেষ্টা করে লেফট উইংয়ে, আর রাইট উইংয়ে সাকা তো অটোমেটিক চয়েস, সে ছাড়া আসলে অ্যাটাকটা হবেই না। সামনে অবশ্যই গিয়োকারেস খেলবে, কিন্তু মার্টিনেলি খেললে যে জিনিসটা হবে যে একটা পেস এক্সট্রা পাবে। টসার্ডের ক্ষেত্রে অনেকটা ক্ষেত্রে কন্ট্রোল করে থাকে লেফট উইংয়ে, কিন্তু মার্টিনেলি কন্টিনিউয়াসলি প্রেস করবে। কিন্তু আসলে যে আমি যেটা বলছিলাম, আপনি যেটা বলছিলেন যে নুনো মেন্ডেস ভার্সেস সাকা, এইটা আসলে দেখার মতন হবে যে কি হবে। কারণ লাস্ট ম্যাচে বায়ার্নে এখন আর কি ওয়ার্ল্ডের সেরা প্লেয়ারই বলা হচ্ছে মাইকেল ওলিসে। মাইকেল ওলিসের মতন প্লেয়ারকে নুনো মেন্ডেস থামিয়ে দিল, যেভাবে আসলে ওলিসেকে কন্ট্রোল করেছে, মানে তার ড্রিবলিং থামিয়েছে, তার পেস থামিয়েছে, বারবার তার পেস সার্কিটটাকে কেটেছে। দ্যাট ওয়াজ মানে ফেনোমেনন আমার কাছে মনে হয়েছে। তো ওইটার কারণেই যে আপনার যে এখানে আসলে সাকাকে কিভাবে আটকাতে দেখতে হবে। আর আপনি যেভাবে নুনো মেন্ডেসকে প্রশংসা করছেন, আসলে এখান থেকে পর্তুগালের ফ্যানরাও আসলে একটু সাহস পাবে। না আমি বলি শায়েক, পর্তুগাল কিন্তু এবার একটা দারুণ টিম। তিনজন প্লেয়ার কিন্তু অলরেডি এই পিএসজি টিমে, চারজন পর্তুগাল টিমে, চারজন পিএসজি টিমে, যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে, এবং মেবি আজকে যদি জিতে যায় তাহলে মানে ব্রেস হবে চ্যাম্পিয়ন্স লিগে। হ্যাঁ, তো এই কারণে আর কি যে
আপনার খেলাটা আসলে দেখার মতন হবে যে আসলে ট্যাকটিক্যালি কে কার থেকে বেটার আজকেই প্রুভ হবে। বাট যদি আর্সেনাল জিতে যায় আমি তো মনে করি যে আর্টেটার আসলে স্ট্যাচু বানানো উচিত এখন, কারণ প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ আজ পর্যন্ত আর্সেনাল জিতেনি, তো শুধু যদি জিতে যায় তো ওকে তো আসলে স্ট্যাচুই বানানো উচিত। বানানো উচিত। লন্ডনের বেস্ট টিম কোনটা এই মুহূর্তে আসলে বলতে হবে লন্ডনে একমাত্র আর্সেনালই বেস্ট, কারণ প্রিমিয়ার লিগও চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আপনি মাত্রই যেই আলোচনায় আমরা একদম যদি কাভারেজকেলিয়ার সাথে অন্য আপফ্রন্টে যারা আছে, ইয়োকেরেসের নাম আপনি বলেছেন, ওডেগার্ডের নাম এসছে, সাকা এসছে, বাট কাভারেজকেলিয়ার ধারে কাছে কি কেউ আছে? আমার মতে এই মুহূর্তে নাই। তার কারণটা হচ্ছে যে কাভারেজকেলিয়ার ব্যাপারটাই হচ্ছে যে সে তো পেস তো আছেই, একই সাথে তার মানে কন্টিনিউয়াসলি মানে বডি চেঞ্জিংটা করতে পারে, যেটা কিন্তু সাকা হচ্ছে যে সাকা বলেন বা ডেম্বেলে বলেন এরা কিন্তু কন্টিনিউয়াসলি একটা লাইন ধরে পেস নিয়ে আগে যেতে পারে, কিন্তু কাভারেজকেলিয়া এত বডি মুভমেন্ট রাইট লেফট করে যে সেইখানে আসলে দিন শেষে তার জন্য শর্টেট মারার জন্য বা ফিনিশ করার জন্য অনেক বড় ওপেন স্পেস হয়ে যায়। তো যার কারণে আসলে ডিফেন্ডারদের জন্য এটা একটু কষ্টকর যে আসলে কোন দিকে মার্ক করবে। তো যার কারণে আমি মতে কাভারেজকেলিয়া একটা বিশাল বড় ইম্পর্টেন্ট পার্ট হয়ে যাবে। বাট আমি এখানে একটা প্লেয়ারের নাম একটু আলাদা করে বলতে চাই, সেটা হচ্ছে কাই হাভার্টস আর্সেনালের। কারণ হচ্ছে যে আপনার এর আগে যখন চেলসি ভার্সেস পিএসজির ফাইনাল খেলা হয়েছিল তখন কিন্তু আর্সেনাল মানে যে চেলসিকে চ্যাম্পিয়ন করার পিছনে কাই হাভার্টসের একটা বিরাট অবদান ছিল। এবং এর আগেও যখন হচ্ছে লাস্ট ইয়ার সম্ভবত হচ্ছে পিএসজি ভার্সেস আর্সেনাল গ্রুপ স্টেজে, সেখানেও ম্যাচে আসলে কাই হাভার্টসের গোল ছিল। 13 মাস আগে খেলা হয়েছিল, মানে দুই লেগেই আর্সেনাল হেরেছে 2-1 আর 1-0-তে। এমিরেটসে মনে হয় 1-0 আর পার্ক দ্য প্রিন্সে 2-1। তো মানে কাই হাভার্টসের এইরকম বিগ ম্যাচে অনেক সময় আছে যে আর্সেনালের সবাই বলে এখন সেট পিস মাস্টার, মানে চেলসি ফ্লপ, কিন্তু আর্সেনালে এসে আর্সেনালও যে আমি স্টার্টিং 11-এ থাকবে না, সে থাকবে না, কিন্তু ধরেন যে পরিমাণ সেট পিস থেকে আর্সেনাল এই বছর গোল দিল, যদি দেখা যায় যে লাস্ট 5 মিনিটস খেলা শেষ 5 মিনিট আগে একটা কর্নার পেলো, সেখান থেকে যদি কাই হাভার্টসই দেখা গেল যে হেডে গোল দিয়ে দিল, তো হতেই পারে এরকম। তো এই কারণে কারণ তার যেহেতু চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল দেওয়ার অভিজ্ঞতাটা আছে, মানে এখানে আর্সেনালের স্কোয়াডে আপনি যদি অন্য যে কোনো প্লেয়ার দেখেন তাদের কিন্তু ফাইনাল ওভাবে খেলার অভিজ্ঞতা। এবং আপনি এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকও তুলেছেন যে ইপিএলে 13 ম্যাচে 1-0 গোলে জিতেছে, তার মানে হচ্ছে তার ব্যাকলাইন কত স্ট্রং, স্পেশালি দাভিদ রায়া নাকি সাফনভ, কাকে আগে রাখবেন? ও অনেক হার্ড বলাটা, কারণ সাফনভের যেই মানে আর কি দেখলাম যে পারফরমেন্সটা বায়ার্ন মিউনিখের সাথে, প্লাস তার হাইট 192 মিটার্স, মানে ইটস আনবিলিভেবল। সো যার কারণে হচ্ছে যে তার আসলে শর্ট রেঞ্জটা আর কি অনেক ভালো থাকবে। তো আমি আসলে দুই কিপারের মধ্যে বললে আগায় রাখবো অবভিয়াসলি সাফানভকে, কারণ যদিও রায়া হচ্ছে এখন পারফরমেন্সে আছে, বাট সাফানভ ইজ প্লেইং আউটস্ট্যান্ডিং। এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ শাহেক। আমরা চ্যাম্পিয়ন্স লিগের একটা মানে আমি জানি না আপনার প্রিয় দল নাই, না আমারও প্রিয় দল নাই, সো একদম প্রেসার ফ্রি ম্যাচটা দেখবো, এনজয় করব, ফুটবলটাকে এনজয় করবো, ডেফিনেটলি এনজয় করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।